বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মাত্র ভুল সিদ্ধান্ত কিভাবে একটি পুরো জীবনকে ছিন্নভিন্ন করে দিতে পারে? ভাবুন তো, একজন মেয়ে যে ভালোবাসার নামে নিজের মা-বাবা, নিজের ঘর, নিজের শেকড় সব কিছু ছেড়ে দিয়েছিল। আর ঠিক ৩ বছর পর সেই একই মেয়ে একদিন বসে আছে একটি রেল স্টেশনের বেঞ্চে, হাতে একটা ট্রেনের টিকিট, চোখে অনিশ্চয়তা, আর মনে একটাই প্রশ্ন: আমি কি সত্যি আর বাঁচার যোগ্য? বন্ধুরা, আজকের এই গল্প কোনো সিনেমার কল্পনা নয়। এটা এমন একটি গল্প যেখানে ভালোবাসা ভেঙে দেয়, আবার ভালোবাসাই জোড়া লাগায়। যেখানে একজন সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে নয়, বরং এক অচেনা মেয়ের ভাঙা চোখের ভেতর থেকে নিজের জীবনের নতুন অর্থ খুঁজে পায়। এই গল্প শুরু হচ্ছে শিলিগুড়ি স্টেশনের এক ব্যস্ত দুপুরে, যেখানে শত শত মানুষের ভিড়ের মাঝেও দুটি জীবন ছিল ভয়ঙ্করভাবে একা। একজন দেশের জন্যে বেঁচে থাকা এক বিয়ের সৈনিক, আরেকজন নিজের জন্যে বাঁচার কারণ হারিয়ে ফেলা এক মেয়ে। বন্ধুরা, প্রশ্ন হল, একজন অচেনা মানুষ কি আরেকজনের জীবনের অন্ধকার বদলে দিতে পারে? একটা ট্রেন যাত্রা কি পুরো ভবিষ্যৎকে নতুন করে লিখে দিতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সমাজ যাকে ভুল করা মেয়ে বলে চিহ্নিত করে, সে কি কোনোদিন আবার সম্মান, পরিবার আর ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে? বন্ধুরা, এই গল্প আপনাকে কাঁদাবে, আপনাকে ভাবাবে, আর হয়তো নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নতুন করে দেখতে বাধ্য করবে। তাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। বন্ধুরা, কথায় আছে, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত নিকটে আসে। ঠিক তেমনি ভাগ্য যখন মানুষকে চারদিক থেকে ঘিরে ধরে, তখন পরম করুণাময় কোনো না কোনো রূপে নিজের ছায়া বিস্তার করেন। আমাদের এই গল্পের সূচনা এক ব্যস্ততম শিলিগুড়ি স্টেশনে। দুপুরের তপ্ত রোদে যখন চারদিকে মানুষের কোলাহল, ঠিক তখনই এক যুবকের চোখে দেখা যাচ্ছিল এক পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস আর অসীম তৃপ্তি। সে এক বীর সৈনিক, নাম তার আর্য। দীর্ঘ প্রতীক্ষার পর ছুটির আনন্দ নিয়ে সে ফিরছে নিজের শিকড়ে। তার মনে ছিল এক অবাক করা পরিকল্পনা, না জানিয়েই মা, বাবা আর ছোট বোনকে চমকে দেবে সে। কিন্তু সেই একই স্টেশনের প্ল্যাটফর্মে কিছু দূরেই ভাগ্যের অন্য এক খেলা তৈরি হচ্ছিল, যা আর্যর জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। সেই শিলিগুড়ি স্টেশনের একটি মলিন বেঞ্চে বসেছিল মেঘা, এক অপরূপা সুন্দরী তরুণী। কিন্তু তার সেই রূপ যেন আজ এক গভীর বিষাদে ঢাকা পড়ে গিয়েছিল। তার বিষণ্ণ মুখমণ্ডল আর উদাস চোখে হাজারো অনুচ্চারিত হাহাকার জমেছিল। হাতে থাকা ট্রেনের টিকিটটার দিকে সে একনাগাড়ে তাকিয়েছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছিল তার জীবনের প্রকৃত গন্তব্য ওই কাগজের টুকরোটির সীমানা ছাড়িয়ে অন্য কোনো অন্ধকার দিগন্তের দিকে। আর্যর দৃষ্টি যখন মেঘার ওপর পড়ল, মুহূর্তের মধ্যেই তার হৃদয়ের সমস্ত আনন্দ যেন থমকে গেল। আর্য আপন মনে ভাবতে লাগল, আমি কতদিন পর নিজের ঘর এবং আলোয় ভরা পৃথিবীতে ফিরছি, অথচ এই মেয়েটিকে ঘিরে কেন এত ঘন অন্ধকারের ছায়া দেখা যাচ্ছে? এটি ছিল সেই মুহূর্ত যখন চোখের ভাষা অনেক কিছু বলে দিচ্ছিল, কিন্তু ঠোঁট দুটো ছিল পাথরের মতো নিশ্চল। ঠিক তখনই ট্রেন আসার জোরালো ঘোষণা শোনা গেল। মেঘা একটি অতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং অত্যন্ত অনীহা নিয়ে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তার প্রতিটি পদক্ষেপ ছিল কোনো ক্লান্ত বা ভেঙে যাওয়া স্বপ্নের মতো মন্থর। আর্যর পা দুটো যেন এক অদৃশ্য টানে স্বয়ংক্রিয়ভাবে তার পিছু কিছু চলতে শুরু করল। ট্রেন স্টেশনে এসে থামল। মেঘা কামরায় উঠে বসল এবং আর্য যেন কোনো নিয়তির লিখন অনুযায়ী একই বগিতে আর একই পথের যাত্রী হয়ে উঠল। মেঘা জানলার পাশের আসনটি বেছে নিল এবং বাইরে ফেলে আসা অপরিচিত মুখগুলোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর্য তার ঠিক সামনের সিটে বসে কেবল তাকেই পর্যবেক্ষণ করতে থাকল। সে মনে প্রাণে জানতে চাইছিল যে এত মনোহর একটি মেয়ের চেহারায় কেন এমন কালবৈশাখীর মেঘ জমে আছে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর আর্য কিছুটা সাহস সঞ্চয় করে বিনীতভাবে বলল, ক্ষমা করবেন, আপনি যদি কিছু মনে না করেন, তবে আমি কি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে পারি? মেঘা আর্যর দিকে একবার চোখ তুলে তাকাল। তার দৃষ্টিতে কোনো তেজ ছিল না, ছিল কেবল এক চরম ক্লান্তি।
সে খুব ধীর স্বরে বলল, বলুন। আর্য মৃদু হাসল, কিন্তু তার সেই হাসির পেছনে এখন এক স্পষ্ট অস্বস্তি খেলা করছিল। সে বলল, আমি আপনাকে স্টেশনে লক্ষ্য করেছিলাম। আপনি যতটা সুন্দর ঠিক ততটাই আপনাকে ব্যথিত ও উদাসীন মনে হচ্ছিল। আমি শুধু এটাই জানতে চাইছিলাম যে আপনার সবকিছু ঠিক আছে তো। আর্যর এই প্রশ্নটি মেঘার হৃদয়ে যেন তীরের মতো গিয়ে বিঁধল। সে কিছুটা বিরক্ত হয়ে এবং ঝাঝালো সারে বলে উঠল, তাতে আপনার কি আসে যায়? আপনি আপনার নিজের পথ দেখুন, আমি আমার নিজের পথটা দেখে নেব। মুহূর্তের জন্য পুরো কামরায় এক জমাটবদ্ধ নীরবতা ছড়িয়ে পড়ল। আর্য কিছুটা থতমত খেয়ে গেল এবং লজ্জিত বোধ করল, কিন্তু সে হাল ছেড়ে দিল না। কিছুক্ষণ নীরব থাকার পর সে পুনরায় বলে উঠল, আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার কাছে সম্পূর্ণ একজন অপরিচিত ব্যক্তি, কিন্তু আমি দেশের একজন সৈনিক এবং আজ অনেক দিন পর নিজের বাড়িতে ফিরে যাচ্ছি। আমি আমার মা, বাবা আর বোনকে না জানিয়েই তাদের সাথে দেখা করতে যাচ্ছি এবং আমি অত্যন্ত খুশি ছিলাম, কিন্তু আপনাকে দেখার পর মনে হলো আপনার চোখের গভীরে এমন কিছু লুকোনো আছে যা কেউ দেখেনি। শুধু সেই কারণেই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আর্যর কথা শুনে মেঘার মুখের সেই কঠোরতা যেন বরফের মতো কিছুটা গলতে শুরু করল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি একজন সৈনিক? আর্য স্মিত হেসে উত্তর দিল, জি। এবার মেঘার গলার স্বর সম্পূর্ণ বদলে গেল। সে অনুতপ্ত হয়ে বলল, দয়া করে আমাকে মাফ করে দেবেন, আমি জানতাম না। আমি ফৌজি বা সৈনিকদের মনে প্রাণে খুব সম্মান করি। আর্য উদারভাবে বলল, আরে না না, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো আর কপালে জাতীয় পতাকা গেঁথে ঘুরছি না। এরপর যেমনটা হয়, একটি জড়তা ভাঙার পর দুজন সম্পূর্ণ অপরিচিত পথিক যেন একটি নতুন গল্পের চরিত্রে পরিণত হল। মেঘা জানলা থেকে দৃষ্টি সরিয়ে আর্যর চোখের দিকে সরাসরি তাকালো এবং প্রশ্ন করল, আপনি জানতে চেয়েছিলেন না আমি কেন এত দুঃখী? আর্য কেবল মাথা নেড়ে সায় দিল যে সে শুনতে প্রস্তুত। মেঘা বলতে শুরু করল, ৩ বছর আগে আমি আমার সব কিছু বিসর্জন দিয়েছিলাম। আমার জন্মদাতা মা বাবা, নিজের গ্রাম এবং শৈশবের সমস্ত রঙিন স্বপ্ন সব কিছু ছেড়েছিলাম কেবল একজন মানুষের জন্য, যার নাম ছিল আকাশ। কলেজের দিনগুলোতে আমাদের পরিচয় হয়েছিল এবং সে আমাকে খুব ভালোবাসত। যখন আমার বাবার চাকরিটা চলে গিয়েছিল তখন আকাশই আমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যখন আকাশের নিজের একটা ভালো চাকরি হলো, সে আমূল বদলে গেল। সে আমাকে সাফ জানিয়ে দিল যে আমরা আর একসাথে থাকতে পারবো না। আমি আমার মা বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ওর কাছে গিয়েছিলাম। এখন যদি তাদের কাছে ফিরে যাই, তবে আমি কি নিয়ে ফিরব? আর এই বিশাল শহরে এখন এমন কেউ অবশিষ্ট নেই যাকে আমি নিজের বলে দাবি করতে পারি। বলতে বলতে মেঘার গলার স্বর কাঁপতে শুরু করল। আমি কেবলই ভাবি, এখন আমি কোথায় যাব আর কেনই বা বেঁচে থাকব? মাঝে মাঝে খুব তীব্রভাবে মনে হয় যে এই চলন্ত ট্রেন থেকেই নিচে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু পরক্ষণেই ভাবি যে মরার জন্যে অনেক সাহসের প্রয়োজন হয়, আর সেই সাহসটুকুও আজ আমার মধ্যে আর অবশিষ্ট নেই। এতটুকু বলার পর মেঘা কান্নায় ভেঙে পড়ল এবং ফুপিয়ে কাঁদতে থাকল। আর্য কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে রইল। তারপর সে নিজের আসন থেকে উঠে গিয়ে মেঘার ঠিক পাশের সিটে বসল। সে খুব আলতো করে মেঘার কম্পিত কাঁধে হাত রাখল এবং কোমল স্বরে বলল, তুমি ভেতরে থেকে ভেঙে পড়নি মেঘা, তুমি কেবল জীবনের লড়াইয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছ। মাঝে মাঝেই কঠিন পৃথিবী আমাদের আছাড় দেওয়ার আগে ওপরওয়ালা আমাদের ধৈর্য সহ্যশক্তি পরীক্ষা করেন। যিনি আজ তোমাকে বাঁচিয়েছেন তিনি নিশ্চয়ই তোমার জন্য ভবিষ্যতে আরও ভালো কিছু লিখে রেখেছেন। আজ থেকে নিজেকে আর কখনো একা মনে করো না মেঘা। মেঘা তার অশ্রুসিক্ত চোখে আর্যর দিকে তাকালো এবং প্রথমবারের মতো তার মুখে এক চিলতে হাসি দেখা দিল। কথায় আছে না যে কারো চোখের তারায় যদি নিজের যন্ত্রণার প্রতিফলন দেখা যায়, তবে সম্পূর্ণ অচেনা মানুষও মুহূর্তের মধ্যে পরম আত্মীয় হয়ে ওঠে। মেঘা এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তি বোধ করছিল। তার চোখের জল পুরোপুরি থামেনি ঠিকই, কিন্তু এখন সেই অশ্রুগুলো আর একা একা বইছিল না। আর্যর চোখ দুটোও কেন জানি ভিজে এসেছিল। সম্ভবত এটি করুণার জন্যে নয়, বরং মেঘার এই জীবনের ভাঙনের মাঝে সে কোথাও যেন নিজের ফেলে আসা জীবনের ছায়া দেখতে পাচ্ছিল। মেঘা খুব ধীর কণ্ঠে প্রশ্ন করল, আপনি তো বলছিলেন যে আপনি অনেক সুখী, কিন্তু আপনার চোখ তো অন্য কোনো কথাই বলছে। আপনার এই অমায়িক হাসির আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? আর্য এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমারও একটি জীবন কাহিনী আছে। মেঘা আগ্রহে বলল, বলুন,
সম্ভবত আপনার কথা শুনে আমার মনটাও কিছুটা হালকা হতে পারে। আর্য জানলার বাইরে আদিগন্ত বিস্তৃত ছুটে চলা রেললাইনের পাহারাদারদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, যখন আমার প্রথম কর্মস্থলে পোস্টিং হয়েছিল তখন আমার মা আর বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন। মেয়েটির নাম ছিল শিউলি, অত্যন্ত সহজ সরল শান্ত প্রকৃতির এবং আমার পৃথিবীর সবচেয়ে মায়াবী মানুষ ছিল সে। আমাদের বিয়ের প্রথম কয়েক বছর স্বর্গের মতো কেটেছিল। তারপর একদিন সে মা হওয়ার সৌভাগ্য অর্জন করে, আর ঠিক সেই দিনই সে আমার সুন্দর পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়ে চলে যায়। মেঘার শরীর যেন হিম হয়ে গেল, মনে হলো কোনো শীতল বরফের স্রোত তার হৃদয়ের উপর দিয়ে বয়ে গেল। আর্য বলতে থাকল, সে একটি ফুটফুটে কন্যা সন্তানকে জন্ম দিল, কিন্তু নিজে এই নশ্বর পৃথিবীকে চিরবিদায় জানালো। আমি তারপর আর কখনো দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবিনি, কারণ প্রতিবার যখন আমার মা বিয়ের কথা বলতেন আমার চোখের সামনে শিউলির সেই মায়াবী চোখ দুটো ভেসে উঠত। তার প্রতিটি কথা, তার হাসি, সবই আমার মনে গেঁথেছিল। আমি নিজের সম্পূর্ণ জীবনকে মেয়ের মানুষ করার পেছনে বিলিয়ে দিলাম। আমার সেই মেয়ে এখন 4 বছরের হয়েছে। সে আমাকে বাবার চেয়ে বেশি মামা বা মাই বলে সম্বোধন করে। কখনো কখনো যখন সে আমার সৈনিকের উর্দির ওপর হাত রেখে জিজ্ঞেস করে, পাপা, তুমিই তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, তাই না? ঠিক সেই মুহূর্তে আমার বুক গর্বে ফুলে উঠলেও চোখ দুটো ভিজে যায়। মেঘা এখন তার সম্পূর্ণ মন দিয়ে আর্যর কথাগুলো শুনছিল। তার চোখের সামনে যে যুবকটি বসেছিল সে কেবল একজন সৈনিক নয়, তার ভেতরে একজন আদর্শ বাবা ছিল, একজন বিরোহী স্বামী ছিল এবং একজন অত্যন্ত আবেগপ্রবণ মানুষও লুকিয়েছিল। আর্য বলল, আমি কেবল এটাই ধরে নিয়েছিলাম যে আমার বাকি জীবনটুকু আমার মেয়ের সাথেই কেটে যাবে, কিন্তু আজ তোমাকে স্টেশনে দেখলাম এবং কথা বললাম, তখন মনে হলো সম্ভবত জীবন আমার পাতায় পুনরায় নতুন কিছু লিখতে চাইছে। মেঘা মুখে কিছু উচ্চারণ করল না ঠিকই, কিন্তু তার চোখগুলো এখন অনেক কথা বলছিল। সে লজ্জায় নজর নিচু করে মৃদু হাসল এবং সেই হাসিটি আর্যর মনে এক নতুন আশার প্রদীপ জ্বেলে দিল। ট্রেনের গতি যেন এখন আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল সময়ের সাথে সাথে এই দুই মানুষের হৃদয়ের দূরত্ব দ্রুত ঘুচে যাচ্ছে। ক্রমে ক্রমে তাদের মধ্যে কথা আরও বাড়তে লাগল। মেঘা আর্যকে জানালো যে সে অবসর সময় কবিতা লিখতে খুব ভালোবাসে। আর্যও পাল্লা দিয়ে জানালো যে সে খুব ভালো রান্না করতে পারে এবং তার হাতের চানা চাল নাকি অমৃতের মতো হয়। মেঘা খিলখিল করে হেসে উঠল এবং বলল, বাহ, একজন দুর্ধর্ষ সৈনিক আবার দক্ষ রাঁধুনিও, এটা তো বেশ নতুন এক ব্যাপার। আর্য উত্তরে বলল, যখন স্ত্রী পৃথিবী ছেড়ে চলে যায় আর ছোট্ট মেয়েটা দুধের জন্য কাঁদে, তখন একজন পুরুষ পৃথিবীর যে কোনো কঠিন কাজই শিখে নিতে পারে। মেঘা এখন হাসতে হাসতে কাঁদছিল এবং সেই অশ্রুর মাধ্যমেই সে হৃদয়ের গভীর থেকে আর্যর সাথে জড়িয়ে যাচ্ছিল। সেই দিন ট্রেনের ওই কামরাটিতে দুটি অসম্পূর্ণ জীবনের গল্প একে অপরকে সম্পূর্ণ করতে শুরু করল, কোনো আগাম প্রতিশ্রুতি বা পরিকল্পনা ছাড়াই, কেবল হৃদয়ের টানে। ট্রেনটি যখন জলপাইগুড়ি স্টেশনে এসে থামার উপক্রম করল, তখন আর্যর চোখ আবার বিষণ্ণ হয়ে উঠল এবং সে মেঘাকে পুনরায় জিজ্ঞেস করল, এখন তুমি ঠিক কোথায় যাবে? তোমার মা বাবা কি তোমাকে পুনরায় আপন করে নেবেন? মেঘা নিথর হয়ে রইল। তারপর খুব মৃদু স্বরে বলল, আমি জানি না, সম্ভবত তারা আমার জন্য দরজা পর্যন্ত খুলবেন না, আর সম্ভবত কোনো কটু কথাও বলবেন না, কেবল নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর্যর কাছে এই অনিশ্চয়তার কথাটি একদম ভালো লাগল না। সে পুনরায় মেঘার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং বলল, তবে এমনটা করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমার মায়ের সাথে দেখা করো। আমি তোমাকে এটা বলছি না যে আমাকে এখনই বিয়ে করো, আমি শুধু বলছি যতক্ষণ না পর্যন্ত তোমাকে কেউ মন থেকে গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার ছায়া হয়ে থাকতে চাই। মেঘা প্রচণ্ডভাবে চমকে উঠল এবং বলল, তোমার বাড়ির মানুষজন কি বলবেন? তোমার বোন আমার সম্পর্কে কি ধারণা করবে? আর্য অত্যন্ত গাম্ভীর্যের সাথে বলল, যদি তুমি রাজি থাকো তবে কেন আমরা এই অনিশ্চিত সফরকে সারা জীবনের সঙ্গী হওয়ার এক পবিত্র সম্পর্কে রূপ দিই না? মেঘা একটি শব্দ উচ্চারণ করল না ঠিকই, কিন্তু তার চোখ থেকে দুটি তপ্ত অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল এবং সে স্মিত হাসল। সেই হাসির ভেতরেই তার সম্মতি লুকিয়েছিল এবং আর্য বুঝে গেল যে এখন থেকে তাদের দুজনের আলাদা গল্প এক হয়ে গেছে। জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময় নেয় না,
সেগুলো কেবল হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে এবং জীবনের গতিপথ চিরতরে বদলে দেয়। মেঘা যখন হেসে হ্যাঁ বলল, তখন আর্যর মনে হল তার ভেতরের সমস্ত অস্থিরতা যেন শান্ত হয়ে গেছে। তার মনে হলো প্রথমবারের মতো কেউ তার অসম্পূর্ণ উপন্যাসের শেষ পাতাগুলো পূর্ণ করতে এগিয়ে এসেছে। ট্রেন থেকে নামার পর তারা একত্রে একটি ট্যাক্সি নিল। স্টেশনের সেই প্রচণ্ড ভিড় অনেক পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু তাদের হৃদয়স্পন্দন এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত হয়ে উঠেছিল। মেঘা সম্পূর্ণ নীরব ছিল এবং জানলা দিয়ে বাইরের প্রকৃতির দিকে তাকিয়েছিল, তবে তার মনের গহীনে তখন প্রলয় চলছিল। সে কেবলই ভাবছিল, আমি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি? আমার কি পুনরায় কারোর উপর নির্ভর করে পথ চলা উচিত? কেউ কি আমাকে সত্যি আপন করে নেবে? আর্য মেঘার হাতের তালুর উপর নিজের হাতটি রাখল এবং জিজ্ঞেস করল, তোমার কি খুব ভয় লাগছে? মেঘা মাথা নেড়ে সম্মতি জানালো। তখন আর্য আশ্বস্ত করে বলল, ভয় পেও না, এখন আমরা দুজন একসাথে আছি। ভয় যদি আসেও, তবে আমরা একত্রে তার মোকাবিলা করব। তুমি এখন আর মোটেও একা নও। অবশেষে ট্যাক্সিটি গন্তব্যে এসে থামল। আর্যর বাড়ি চলে এলো, একটি সাধারণ কিন্তু অত্যন্ত পরিপাটি সাজানো ঘর। বাড়ির দরজায় আর্যর মা তুলসী তলায় জল দিচ্ছিলেন এবং তার বাবা বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ঠিক যখনই তারা আর্যকে দেখল, দুজনের চোখেই আনন্দের ঝিলিক খেলে গেল। মা চমকে উঠে বললেন, আরে আর্য, তুই তো না জানিয়েই চলে এলি রে বাবা। কিন্তু ঠিক তখনই তিনি আর্যর পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত মেঘাকে লক্ষ্য করলেন। তার চোখে হাজারো প্রশ্ন দেখা দিল এবং বাবাও নিজের চশমাটা ঠিক করে নিলেন। আর্য সামান্য হেসে অগ্রসর হল এবং বলল, মা বাবা, এই হলো মেঘা। ও কেবল আমার বন্ধু নয়, ও আমার ভবিষ্যৎ। যদি তোমাদের দুজনের রাজি থাকে, তবে আমি ওকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। এক মুহূর্তের জন্য সারা বাড়িতে এক নিথর স্তব্ধতা নেমে এলো। মা প্রশ্নাতীত দৃষ্টিতে তাকিয়ে লইলেন, এই মেয়েটি কে? কোথা থেকে এলো? আর আর্য এত বড় সিদ্ধান্ত এত দ্রুত কেন নিল? আর্য তখন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলল। ট্রেনের সেই আলাপ, মেঘার জীবনের চরম সত্য, তার ভেঙে যাওয়া বিশ্বাস, তার অসহায়তা এবং শেষে নিজের আকুতি। আর্য বলল, মা, যখন কোনো মানুষ ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে, তখন তার একটি মজবুত অবলম্বনের প্রয়োজন হয়। আর মেঘা আমার জীবনে আসাতে আমার এই অসম্পূর্ণ জীবনও একটি পূর্ণতা পেয়েছে। কিছুক্ষণের জন্য আর্যর বাবা স্তব্ধ হয়ে রইলেন। তারপর গম্ভীরভাবে বললেন, বাবা, বিয়ে কেবল দুজন মানুষের মিলন নয়, এটি দুটি পরিবারের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক। আর যে মেয়ে 3 বছর আগে নিজের মা বাবাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা কি আজ তাকে পুনরায় গ্রহণ করবেন? মেঘার চোখ পুনরায় ছলছল করে উঠল। সে খুব ধীর স্বরে বলল, সম্ভবত না আঙ্কেল, কিন্তু আমার হৃদয়ে আজ প্রচণ্ড অনুশোচনা রয়েছে। আমি সেই বয়সে আবেগের বশে ভুল পথে পা বাড়িয়েছিলাম। আজ আমি কেবল একটি প্রকৃত সম্পর্ক এবং একটু সম্মানের সন্ধানে রয়েছি। আর্যর মা এগিয়ে এসে মেঘার মাথায় স্নেহের হাত রাখলেন এবং বললেন, মা, ভুল তো জগতের সমস্ত মানুষেরই হয়, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল অকপটে স্বীকার করে নেয়, সেই মানুষই প্রকৃত অর্থে বড়। এরপর বাবা এক গভীর নিঃশ্বাস ছাড়লেন এবং বললেন, ঠিক আছে, তবে বিয়ের আনুষ্ঠানিকতার আগে আমি মেঘার পরিবারের সাথে কথা বলতে চাই। যদি তারা রাজি থাকেন, তবে আমাদেরও কোনো আপত্তি থাকবে না। আর্য তড়িঘড়ি করে বলল, বাবা, আমার মনে হয় না তারা মানবেন, কারণ মেঘা তাদের অনেক বড় আঘাত দিয়ে চলে এসেছিল। কিন্তু বাবা মৃদু হেসে বললেন, তুই একজন সৈনিক, হার মানা তোকে মোটেও মানায় না। যদি মন পরিষ্কার থাকে, তবে মৃত সম্পর্কও পুনরায় জীবিত হতে পারে। এখন বাকিটুকু তুই আমার ওপর ছেড়ে দে। বাবা ঠিক সেই মুহূর্তেই মেঘাদের গ্রামের এক পুরনো পরিচিত আত্মীয়কে ফোন করলেন এবং মেঘার পরিবারের খোঁজ নিলেন। ওপার থেকে উত্তর এলো যে মেঘার পরিবারের মানুষগুলো খুবই ভালো। তারা আজও তাদের মেয়ের কথা মনে করে নিভৃতে কাঁদেন, কিন্তু বাইরে কাউকেই তা বুঝতে দেন না। লোকচক্ষুর অন্তরালে কেবল মেয়ের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলেন। বাবা তখন সমস্ত বিষয়টি তাদের খুলে বললেন এবং জানালেন যে তাদের মেয়ে আর্যর সাথে আছে এবং তারা বিয়ে করতে ইচ্ছুক, কিন্তু তারা চান আগে পরিবারের পূর্ণ সসম্মতি থাকুক। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর বললেন যে তিনি আজই কথা বলে জানাবেন।
সেই দিন সন্ধ্যায় যখন পুনরায় ফোন এলো তখন সংবাদটি ছিল আশার চেয়েও অনেক বেশি আনন্দদায়ক। মেঘার বাবা সসম্মতি জানিয়েছেন। তিনি আবেগপ্রবণ হয়ে বলেছেন যে যদি তার মেয়ে এখনও তাদের সাথে সম্পর্ক রাখতে চায় তবে তিনি কোনো শর্ত ছাড়াই তাকে গ্রহণ করবেন এবং তিনি চান যেন আগামীকালই তারা সবাই গ্রামে যান। এই কথাটি শোনার পর মেঘা কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে বাবা আমাকে মাফ করে দিয়েছেন। আমি তো ভেবেছিলাম তিনি আমায় কোনোদিন ক্ষমা করবেন না। মা তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। মা, বাবা মায়ের হৃদয় হল পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমার জায়গা। তুই গিয়ে শুধু একবার তাদের চোখের দিকে তাকাবি, তাহলেই সব বুঝে যাবি। কিছু পথ যতই দীর্ঘ হোক না কেন, যদি গন্তব্য হয় বাবা মায়ের ক্ষমা, তবে প্রতিটি বাঁকে মাথা নত হয়ে যায় এবং হৃদয় কেবল প্রার্থনা করে, ঈশ্বর যেন আমাকে পুনরায় আমার নিজের ঘরে ফিরিয়ে দেন। পরদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথেই আর্য, মেঘা, আর্যর মা বাবা এবং ছোট বোন সবাই মিলে মেঘাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। মেঘার মনের ভেতরে তখন কালবৈশাখী ঝড় বইছিল। 3 বছর আগে যে চৌকাঠ সে অভিমানে মারিয়ে চলে গিয়েছিল, আজ সেই একই জায়গায় অনুশোচনার ডালি নিয়ে ফিরছে। প্রতি মুহূর্তে তার মনে এই ভয় কাজ করছিল, বাবা মা কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তারা কি আমার এই পরিস্থিতির কথা বুঝতে পারবেন? গাড়ি যখন গ্রামের সীমানায় পৌঁছালো, মেঘার হৃৎস্পন্দন তখন চরম সীমায়। আর্য পরম মমতায় তার হাতটি চেপে ধরল এবং বলল, মেঘা, একদম ভয় পেও না। আজ তোমায় কেউ কোনো কৈফিয়ত চাইবে না, কেবল দেখবে তাদের চোখ থেকে আশীর্বাদ ঝরছে। গাড়িটি অবশেষে মেঘাদের বাড়ির সামনে এসে থামল। মেঘার মনে হল তার অস্তিত্ব সাক্ষ্য দিচ্ছে এটাই সেই ঘর যেখান থেকে সে একদিন রাগ করে বিদায় নিয়েছিল। কোনো কথা বলার আগেই মা নিজের হাহাকার করা বুক দিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মেঘার কান্নায় পুরো বাড়ির আঙিনা যেন ভারী হয়ে উঠল। সে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জীবন থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সব কিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজও এই ঘরের মাটিতে আমি একই আপনত্ব অনুভব করছি। মেঘার বাবা একটু দূরে দাঁড়িয়েছিলেন। তার চোখগুলো অশ্রুসিক্ত ছিল, কিন্তু চেহারায় ছিল এক স্থির গাম্ভীর্য। মেঘা ধীর পায়ে তার কাছে গেল এবং তার পায়ে লুটিয়ে পড়ল। সে বলল, বাবা, আপনি যদি আজ ক্ষমা না করেন তবে আমি নিজের কাছেই অপরাধী হয়ে থাকব। বাবা নিচু হয়ে তাকে পরম স্নেহে তুলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, মা, যার চোখ 3 বছর ধরে একই দরজার দিকে তাকিয়ে পথ চেয়ে বসেছিল, সে কি তার সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? সেই মুহূর্তে কোনো পুরনো তিক্ততা আর অবশিষ্ট রইল না। প্রতিটি চোখের জল যেন এক নতুন জীবনের সূচনায় পরিণত হল। এরপর মেঘার মা আর্যর দিকে তাকালে আর্য মৃদু হেসে বলল, মা, আমি হলাম সেই সাধারণ মুসাফির যে আপনার হারানো মেয়েকে পুনরায় জীবন খুঁজে পেতে সাহায্য করেছে। আমি মেঘাকে বিয়ে করতে চাই, যদি আপনাদের সবার সম্মতি থাকে। মেঘার বাবা বিষণ্ণ মনে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ির মানুষজন কি এটা মেনে নেবেন? আর্য উত্তর দিল, জি, তারা তো আমার সাথেই এসেছেন। মেঘার চোখ বিস্ময়ে ভরে উঠল যখন সে দেখল আর্যর মা, বাবা এবং বোন ভেতরে প্রবেশ করছেন। আর্যর মা মেঘার হাত ধরে বললেন, মা, তুই এখন আর একা নোস, তুই এখন আমাদের বাড়ির বউ এবং ঘরের মেয়ে। এরপরের ঘটনা ছিল অত্যন্ত আনন্দময়। পরের দিনই দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত সাদামাটাভাবে অথচ প্রচুর ভালোবাসার সাথে তাদের শুভ বিবাহ সম্পন্ন হল। সেখানে কোনো জাঁকজমক বা সানাইয়ের আওয়াজ হয়তো ছিল না, কিন্তু প্রতিটি আশীর্বাদ আর প্রতিটি সজল চোখ কেবল একটি কথাই বলছিল, বিধাতা যখন মানুষের ভাগ্য জোড়া লাগান, তখন ভেঙে যাওয়ার হৃদয়ও পুনরায় নব উদ্যমে স্পন্দিত হতে শুরু করে। বিয়ের পর মেঘা এবং আর্য এক নতুন জীবনের যাত্রা শুরু করল। মেঘা খুব দ্রুতই পুত্রবধূর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল এবং সেই ছোট্ট মেয়েটি যে আর্যর জীবনের একমাত্র অবলম্বন ছিল, সে এখন মেঘাকে মা বলে ডাকতে শুরু করল। মেঘা প্রথমবার উপলব্ধি করল যে মা হওয়া কেবল জন্ম দেওয়ার মাধ্যমেই সার্থক হয় না, কখনো কখনো অন্যের যন্ত্রণাকে আপন করে নেওয়ার মাধ্যমেও একজন প্রকৃত মা হওয়া যায়।
রক্তের সম্পর্ক না থাকলেও তাকদীরের টানে অনেক সময় আত্মার সম্পর্ক তৈরি হয়। মেঘা এখন আর্যর ঘরে কেবল একজন স্ত্রী নয়, সে একজন যোগ্য পুত্রবধূ এবং এক ফুটফুটে কন্যার আদর্শ মা। সেই শিশুটি যে আগে কেবল বাবার কাঁধে মাথা রেখে ঘুমাত, এখন সে মেঘার কোলে পরম নিশ্চিন্তে হাসি ছড়ায়। গ্রামের কিছু মানুষ যখন মেঘার অতীত নিয়ে টিপ্পনি কাটল, তখন আর্য সবার সামনে বুক চিতিয়ে ঘোষণা করল, যদি কোনো ছেলে ভুল শুধরে ফিরে এলে সমাজে সম্মান পেতে পারে, তবে একটি মেয়েকে কেন তার ভুলের জন্য সারা জীবন দণ্ড ভোগ করতে হবে? মেঘা এখন প্রতিটি প্রভাতে তার মেয়ের সেই নিষ্পাপ হাসির মাঝে নিজেকে নতুন করে আবিষ্কার করে, কারণ সে এখন ধ্রুব সত্যটি জানে। ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি হলো সেই অসীম শক্তি যা একটি ধূলিসাৎ হয়ে যাওয়া জীবনকে পুনরায় গড়ে তুলতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কোনো মানুষ কি তার জীবনের একটিমাত্র ভুলের কারণে চিরকাল ভ্রান্ত বলে বিবেচিত হবে, নাকি সেই ভুল স্বীকার করে সঠিক পথে ফিরে আসাই হলো প্রকৃত শক্তি? আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনার এক একটি চিন্তাভাবনা কারো জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে। যদি এই কাহিনীটি আপনাদের হৃদয়ে স্থান পেয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা নিয়মিত এমন আরও জীবনমুখী সত্য কাহিনী নিয়ে আসতে পারি। দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনজনদের কখনো ছেড়ে যাবেন না, কারণ সম্পর্ক একবার ভেঙে গেলে, জোড়া লাগানো গেলেও সেই দাগ চিরকাল থেকে যায়।